আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আপনারা যারা আমাদের ফিমেল বয়েজ ক্রাফট চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য একটি গুড নিউজ, কারণ আমরা একটি বয়েজ আর্টিস্ট নিয়োগ দিতে যাচ্ছি ফিমেল বয়েজ ক্রাফটে। আর বয়েজ ক্রাফট টুর জন্য আরেকটা মেল এবং ফিমেল দুইটা বয়েজ ক্রাফট আমরা নিব। একটা হলো ফিমেল, যেটা ফিমেল বয়েজ ক্রাফটের জন্য, আরেকটা হলো মেল, যেটা বয়েজ ক্রাফট 2 এর জন্য নিয়োগ করব। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের মেইন চ্যানেলের বায়োতে পেয়ে যাবেন। আর আমি আরেকবার বলে দিচ্ছি, 01613976680। সবাই যোগাযোগ করতে পারেন যদি কেউ আগ্রহী থাকেন। কেটে গেছে 4 দিন। এই 4 দিনে আম্মু আর বাবার অভিমানের পালা শেষ হলো। এই 4 দিনের রেজওয়ান আমায় একটুও শান্তি দেননি। প্রতিদিন রাতে মাফ চেয়েছেন, তাও এমনভাবে যাকে পায় দাও রাও বললে কম হবে। বেকুনিতে গিয়ে বসলেই হাঁটুকিরির সামনে বসেই শুরু করে দিতেন। আমি কিছু সময় ওনার কথাগুলো শুনে উঠে আসি, ভালো লাগে না এভাবে মিনতি শুনতে। সবশেষে সিদ্ধান্ত নিয়েছি একটি সুযোগ দিয়ে দিব এই বেপরোয়া পুরুষকে, নয়তো দম চলে যাবে ওনার হয়তো। আজ পার্টি হচ্ছে, আসলে বাবা আর আম্মুর অ্যানিভার্সারি আজ, আর সে উপলক্ষে ধুমধামে পার্টি হচ্ছে। এখন রাত 10টা, পার্টি শেষের দিকে। রেজওয়ান আমায় হঠাৎ টেক্সট করে বললেন, উনার জন্য লেবুর শরবত যদি পারি তাহলে যেন বানাই, ওয়াইন খেয়ে মাথা ধরে গেছে। আজ যদি উনি আমায় সরি বলেন তবে আমি মাফ করে দিব, আর এগুলো ছাইপাশ খাওয়া এখানেই সমাপ্তি হবে। নামাজ রোজা না করলে আমি উনার সঙ্গে নাই। আমি কিচেনে এখন লেবুর একটা স্পেশাল শরবত বানাচ্ছি। লিভিং রুম থেকে স্লো মিউজিকের আওয়াজ আসছে। কিছু সময় ধরে হয়তো উনি এসে বসেছেন লিভিং রুমে। উনি যেখানেই যান সেখানেই তো গান থাকে সঙ্গে বেহা পুরুষ। মেয়ে একটা গ্লাসের শরবতটুকু নিয়ে ঠোঁটে মৃদু হাসি টেনে লিভিং রুমের দিকে পা বাড়ায়। লিভিং রুমে এসে সোফার মুখোমুখি হতেই এমন এক দৃশ্য নজরবন্দি হয়, সাথে সাথে আমার হাত পা স্তব্ধ হয়ে যায়। আমি নড়তে পারছি না, গলা মুহূর্তেই শুকিয়ে আসছে। এমন দৃশ্য পৃথিবীর কোনো মেয়ের চোখেই না ভাসুক। আমার বর্ণনা করতে ঘেন্না লাগছে এই দৃশ্যের ব্যাপারে। রেজওয়ান সোফায় হেলান দিয়ে বসে আছেন, সোফার ওপর দুই দিকে হাত ছড়িয়ে আয়সি ভঙ্গিতে বসে আছেন। উনার কোলেই তাসনিম, ওর ঘাড়েই মুখ বুজে আছেন রেজওয়ান। ওর চুলগুলো নিজের ডান হাতে চেপে ধরেছেন, অন্য হাতে ওর কোমর, আর ঘুমঘুম গলায় কি বিড়বিড় করছেন। আমি জানতাম রেজওয়ান তাসনিমের প্রতি দুর্বল, কিন্তু হ্রস্ব উকার গত কিছুদিনের রেজওয়ানের করা ব্যবহার দেখে ওই কথাখানি গিলে ফেলেছিলাম। ভুল আমারই, আমি ভুল করেছি কেন আশা করতে গিয়েছিলাম। ঘেন্না লাগছে নিজের উপর। আমার হাত অবশ হয়ে আছে কিন্তু আমি গ্লাসটা পড়তে দিচ্ছি না। সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে রেখেছি। যদি আজ এই দৃশ্য দেখে গ্লাস ভেঙে যায় তবে আমারও ভেঙে যেতে সময় লাগবে না। কিন্তু আমি যে ভাঙতে চাই না আর। আমি ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে তাদের প্রেমলীলা দেখছি, তখনই বাবার গলা জোরে ভেসে ওঠে, রেজওয়ান কি করছিস? আমি উনার চিৎকারের পিছনে তাকিয়ে দেখি বাবা, আম্মু, রোজা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ছোটবেলায় জি বাংলায় যা দৃশ্য দেখতাম আজ দেখি আমার জীবনে তার চেয়ে ডবল কিছু ঘটে যাচ্ছে। নারী, বাবার চিৎকারে তাসনিম লাফ দিয়ে রেজওয়ানের থেকে সরে যেতে নেয়, কিন্তু রেজওয়ান ওকে যেতে দেন না। ওর হাত টেনে ধরে ঘুমঘুম গলায় বলেন, প্লিজ প্লিজ একটু থেকে যাও। রেজওয়ানের এই কথায় আমি শুধু তাকিয়ে আছি উনার দিকে। উনি চোখ মুখ কুঁচকে তাসনিমের দিকে তাকিয়ে আদুরি দৃষ্টিতে চেয়ে আছেন। আমি শুধু বিষণ্ণ চোখে চেয়ে আছি। আমার কিছু বলার নেই, সবই নিয়তি, সবই নিয়তি। তাসনিমের পরনে একটা হাঁটু অবধি সব ড্রেস। ওর ড্রেস দেখে আমারই লজ্জা লাগছে। আর এই অবস্থায় ও রেজওয়ানের এত কাছে ছিল। থাকবে না, রেজওয়ানের প্রিয় নারী বলে কথা, থাকবেই তো। তাসনিমকে যেতে দিচ্ছে না উনি। আম্মু রেগে এসে আমার হাত থেকে গ্লাস নিয়ে ঝড়ের গতিতে রেজওয়ানের সামনে দাঁড়িয়ে শরবতটুকু রেজওয়ানের মুখে দাঁত চেপে ছুঁড়ে মারেন। এতে রেজওয়ান নড়ে চড়ে বসেন, হয়তো হুঁশে এসেছেন। তাসনিমের হাত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অবাক হয়ে নাটক করে বলেন, কি হয়েছে আম্মু? তাসনিমকে রোজা চিৎকার করে বলে, এই তুমি যাচ্ছ না কেন, নষ্ট মেয়ে। তাসনিম হাত বাড়িয়ে রেজওয়ানের পাশ থেকে নিজের ড্রেসের কোমরের বেল্টটা টেনে নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। তাসনিম তো বেরিয়ে গেল নিজের পথে, তবে যাওয়ার সময় আমার শপথ হ্রস্ব উকার কুশ শোষণ করে নিয়ে গেল বটে। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, দাঁড়িয়ে থাকার শক্তিটাও সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। রেজওয়ান চোখ কচলিয়ে চারদিকে তাকান, আমার দিকেও তাকান। আমি উনার দিকেই তবদা খেয়ে তাকিয়ে আছি। আম্মু পায়ের জুতো খুলে হাতে নেন, হয়তো রেজওয়ানকে মারার জন্য, কিন্তু আমি এটা হতে দিই না। আমি আম্মুর হাত ধরে আটকে নিয়ে গিয়ে রেজওয়ান আগের মতো সোফায় বসে আছেন, তবদা খাওয়ার ভান করে। এখন নিশ্চিত বলবেন, নেশার ঝুঁকে এমন হয়েছে? আমি শিওর উনি এটাই বলবেন, নয়তো আর কেই বা বলে এই স্পষ্ট বিষয়টা থাকবেন। আম্মু আমার দিকে তাকিয়ে বলেন, আমার হাত ছাড় নুজা, ওরে গালে কয়েকটা বাড়ি দেই। ও কি করছিল? আমি মাথা নিচু করে জোরে শ নিয়ে আম্মুর থেকে জুতোটা নিয়ে নিচে রেখে বলি,
আম্মু, উনি ভুল কিছু করেননি। উনি তাসনিমকে পছন্দ করেন, তাই এতে খারাপ কি? আজ না কাল তো উনাদের বিয়ে হবেই। নুজার কথা শুনে ধরাম করে উঠে রেজওয়ানের বুকখানা সর দীর্ঘ ইকারের রগজট লেগে যেতে শুরু করে। ও জানে না কি হয়েছে, নেশার ঘরে কি করেছে। তবে বুঝতে পারে তাসনিমের সাথে হয়তো কোনো খারাপ অবস্থায় ওকে সবাই দেখেছে। কিন্তু তাসনিমের সাথে এখানে গার্ডেন থেকে কিভাবে এলো? আর আজ তো ও তো ড্রিঙ্কও করেনি। মাথা ধরে গিয়েছিল বলে নুজাকে লেবুর শরবতের জন্য টেক্সটও করেছিল। কিন্তু তারপর কি এমন হলো? সবসময়ই তো এমন হালকা ড্রিঙ্ক করে, কখনোই তো এমন হয়নি। তবে আজ হঠাৎ এর মধ্যে নুজা বিয়ে অবধি চলে গেছে। কি হয়েছে টা কি? রেজওয়ানের মাথা এই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার কথা শুনে আম্মু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন, কি বলছিস টা কি তুই? আমি এক পলক রেজওয়ানের দিকে তাকাই, আর তাকাতে ইচ্ছে হচ্ছে না। ঘেন্না লাগছে না, ঘেন্না লাগছে না, তবে তাকাতে ইচ্ছে হচ্ছে না। আমি দীর্ঘ শ্বাস ফেলে বলি, আম্মু, শুনলে তোমার খারাপ লাগবে, কিন্তু সত্য কখনোই চাপা থাকে না। আমার আর রেজওয়ানের সংসার, এসব সবই ছিল একটা মিথ্যা নাটক। মূলত আমরা ছিলাম এক চুক্তিতে। চুক্তির মূল ভিত্তি আপনার ছেলেই করেছেন। আর তা হলো, আপনার আর বাবার মধ্যে সব ঠিক হয়ে গেলে আমাদের ডিভোর্স হবে। উনি আমায় আমার দেনমোহরগুলো দিয়ে দেবেন। তারপর আমরা আলাদা হয়ে যাব। উনি আমায় আগেও স্ত্রী হিসেবে মানেননি আর কখনো মানবেনও না। তাই আমি আজই এক্ষুনি চলে যাচ্ছি। চুক্তি অনুযায়ী তো সব ঠিক হয়ে গেছে, তাই না? তাহলে এখানে থেকে কি করব? ডিভোর্স পেপারে সাইন করে দেব। ডিভোর্স পেপার রেডি আছে। আর হ্যাঁ, দেনমোহরের টাকাটা আমি নিচ্ছি না। এ বলেই আমি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসি। আর এক মুহূর্ত থাকবো না এখানে, এক মুহূর্তও না। কী জন্য থাকবো? ফ্ল্যাট কিনতে পারিনি, সমস্যা নেই, গার্লস হোস্টেলে থাকবো। তারপরও এখানে আর না, হয়েছে অনেক। এবার এই লাইফ ড্রামার এন্ডিং হোক। আর কত, আর কত এসব দেখব? নুজার বলা কথা শুনে রাজিয়া শেখ বিমুড়ি খেয়ে সোফায় টাস করে চেতনাহীন না হয়ে বসে পড়েন। রেজওয়ান একটা ঘরের মধ্যে চলে গেছে। এত বড় শাস্তি! নুজা চলে যাবে? চলে যাওয়া এত সহজ? এত সহজ? রেজওয়ান দৌড়ে উঠে যায় রুমের দিকে। রাজিয়া শেখ স্তব্ধ হয়ে বসে আছেন। তাদের বলার মতো কিছু নেই। কি ভেবেছিলেন আর কি হলো? এত বড় ধোঁকা, এত বড় নাটক। আর এই নাটকের ডিরেক্টর রেজওয়ান, সে নিজেই এসব করিয়েছে। আমি রুমে এসে নিজের লাগেজ গুছিয়ে নিতে শুরু করি। নিজের টাকা দিয়ে যেই কাপড়গুলো কিনেছি সেগুলো লাগেজে গুছিয়ে নেই। বুকের ভেতরটা খাবলে নিচ্ছে কেউ। চোখের সামনে ওই দৃশ্যটা বারংবার ফুটে উঠেছে। আমি কাউকে বোঝাতে পারবো না এই মুহূর্তে আমি কতটা অসহায়। আমি অসহায়, খুব। আমি নিজের অন্তরকে বোঝাতে পারছি না। আমার কান্না আসতে চায়, কিন্তু আমি চাই না রেজওয়ানের মতো মানুষের জন্য চোখের পানি ফেলতে। কেন কাঁদবো আমি? কেন? আমার বুকের ভেতরটা আগুনের মতো জ্বলছে। মনে হচ্ছে কেউ অন্তরের লাভা ঢেলে দিয়েছে। হাত পা এখন কাঁপতে শুরু করেছে। প্রচণ্ড বাজেভাবে হাত পা কাঁপছে। শরীরের লোম অবধি কাঁপছে মনে হয়। আমি বেকুনিতে গিয়ে নিজের টাওয়ালটা নিয়ে লাগেজে ঢোকাবো বলে নিয়ে আসি। তখনই আমার সামনে এসে দাঁড়ান রেজওয়ান। বিধ্বস্ত অবস্থায়, এলোমেলো শার্ট, অর্ধ বোতাম খোলা শার্ট, এলোমেলো চুল, শার্টের ইন্টিনার এখন নেই। উনি আমার পথ আটকে অসহায় চোখে আমার দিকে তাকান। আমি উনাকে দেখে কিছু বলি না। মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নেই। কিন্তু উনি যেত। আর দেন না। আমার দুই বাহু চাপড়ে ধরে নিজের সামনে দাঁড় করান। হাতগুলো এই লোক ভেঙে ফেলবেন নাকি? উনার স্পর্শে গা গুলিয়ে যাচ্ছে ঘেন্নায়। সাহস হয় কি করে আমায় ছোঁয়ার, নিজের নোংরা হাত দিয়ে? আমি নিজেকে ছাড়াতে ছটফট করতে করতে অভিজরা তির্যক গলায় বলি, ছাড়ুন, আমার সময় নষ্ট করবেন না। নিজের নোংরা হাত দিয়ে টাচ করবেন না আমায়। রেজওয়ান আমাকে ঝাঁকিয়ে তুলে বলেন, কই যাবে তুমি? কই যাবে? আমাকে ছেড়ে যাওয়ার তাগিদ নেই তোমার? আমি উনার কথায় উনার দিকে দাঁত চেপে তাকিয়ে বলি, চোখ যেদিকে যাবে সেদিকে যাব। আপনি কে? কে আপনি? আপনাকে ছেড়ে যাওয়ার তাগিদ থাকবে আর না থাকবে। হাত ছাড়ুন আমার। রেজওয়ান আমার দিকে বিধ্বস্ত নয়নে চেয়ে বলেন, আমি তোমার হাসবেন্ড, আমি তোমার মাহরাম, আমি তোমার সব আর সামান্য। আমি উনার থেকে ছিটকে ছুটে গিয়ে শান্ত গলায় বলি, এইটা মুখেও আনবেন না আপনি। আমার নয়, বরং নিজের তাসনিমের হাসবেন্ড যান, ওকে গিয়ে তো আর মালিশ করুন। ও বেশ লজ্জা পেয়েছে হয়তো। রেজওয়ান আমার দিকে এগিয়ে আসতে নিয়ে বলেন, নুজা, তুমি যা বুঝছো তা না। আমি হুঁশে ছিলাম না। আমি জানি না কি করে কি হলো। নুজা, প্লিজ, আর যাই হোক, তুমি আমায় ছেড়েছে। ও না, প্লিজ থাকো, একটু বোঝার চেষ্টা করো। আমি উনার কথায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলি, থাকবো। দুদিন পর যদি বাচ্চা একটা নিয়ে এসে বলেন যে দেখো আমি হুঁশ হারিয়ে এই বাচ্চার পিতা হয়েছি, তার মা এখন থেকে আমার ওয়াইফ, তখন আমার কি হবে? আপনি তো পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন ওর সাথে সবকিছুর, শুধু আমরা সবাই এসে পড়ায়। নয়তো যাক, বাদ দিন, আপনার জীবন, আপনি যা ইচ্ছে করুন, এতে আমার কিছু যায় আসে না। আমি আমার পথে চলে যাচ্ছি। চুক্তির শর্ত পূর্ণ হয়ে গেছে। রেজওয়ান আমার দিকে আরেক কদম আগাতে নেন। আমি চিৎকার করে বলি, খবরদার, আর এক পা আমার দিকে এসেছেন তো
নিজের হাতের স্পর্শ নিজের তাসনিমকে গিয়ে দিন, আমাকে নয়, আমি কেউ হই না আপনার। রেজওয়ান আমার কথা স্তব্ধ নয়নে আমার দিকে তাকিয়ে বলেন, তুমি এতটা পাষাণ কি করে হতে পারো? একটাবার আমায় এক্সপ্লেইন তো করতে দাও। আমি উনার সামনে থেকে সরে এসে লাগেজে কাপড় গুছাতে গুছাতে বলি, কি হবে এক্সপ্লেইন করে? শব্দ আজ দেখলাম স্পষ্ট। আর কত নাটকি করলেন মশাই গত কয়েকদিন ধরে। আমি তো আইসক্রিমের মতো বলে যাচ্ছিলাম আপনার ওই সব মিথ্যা নাটকে। ভাগ্য ভালো আসল রূপটা ধরা পড়ল। রেজওয়ান আমার পথ আটকে বলেন, নুজা নুজা আমি সত্যি বলছি, আমি জানি আমি নিজের হুঁশে ছিলাম না। নুজা প্লিজ বুঝো, বুঝো একটু বুঝো। আমি উনার কথায় থমকে উনার দিকে তাকিয়ে বলি, আপনি ড্রিঙ্ক করার পর হুঁশেই তো থাকেন দেখলাম। তাহলে আজ কি এমন হলো যে এত কিছু হয়ে গেল? আপনি হুঁশে থেকে ওকে কিস করেছিলেন, ওর ঘাড়ে মুখ বুজে বসেছিলেন, ওর কোমর জড়িয়ে ধরেছিলেন, ওর চুল করে ধরেছিলেন। আপনি হুঁশে ছিলেন, খুশে ছিলেন, এখন শুধু মিথ্যা নাটক করছেন। সব নাটক, সব নাটক। রেজওয়ান আমার কথায় দুই হাতে নিজের মাথা চেপে বিছানায় বসে পড়ে বলতে থাকেন, তুমি এত অবুঝ কেন? আমি ভীষণ ভালোবাসি, ভীষণ তোমায়। আমি পারবো না, থাকতে পারবো না তোমায় ছাড়া। আমি দাঁত চেপে বলি, থা, কতে না পারলে মরে যান নয়তো তাসনিমের কাছে চলে যান। কিন্তু আমার পক্ষে আপনার সাথে থাকা অসম্ভব। আপনার আর আমার সংসার কখনোই হওয়ার ছিল না, আর হবেও না। দয়া করে বোঝার চেষ্টা করো, আমি করিনি কিছু, আমি কিনিনি। আমি তো ওকে ভালো করে চিনিও না পার্সোনালি। ওর ঘাড়ে মুখ বুজে ওর কোমর আকড়ে ধরে রোমান্স করতে পারেন আর ওকে চিনেন না। নোংরামি বন্ধ করুন রেজওয়ান। আপনি তাসনিমের ওপর দুর্বল আমি জানতাম, কিন্তু আমি গিলে ফেলেছিলাম। দোষ আমারই। আমি চলে যাচ্ছি। এবার আপনি মুক্ত, আপনার যার সাথে যা ইচ্ছে করুন, আমার কিছু আসে যায় না। রেজওয়ান আমার কথায় আমার দিকে চোখ তুলে তাকিয়ে অনুনয় গলায় বলেন, একটি বার কি আমায় বোঝার চেষ্টা করতে পারো না? আমি করিনি ওগুলো, আমি করিনি। আমার মাথায় তো তুমি ছাড়া অন্য কেউ নেই। আমি, তুমি কিভাবে এত নোংরা কিছু ভাবতে পারো? আমি তিক্ত হেসে বলি, বারে হোক নোংরামি করতে পারবেন আর বললেই দোষ। নুজার কথাখানি এক আর জওয়ান কলিজায় গিয়ে লাগে। মেয়েটা সবসময়ই বেশি বুঝে, বেশি নয়, অতিরিক্ত বুঝে। একটি কোথাও শুনল না, একটিও না। রেজওয়ান তপ্ত শ্বাস ফেলে নুজার দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি চলে যাবে? সিদ্ধান্ত ফাইনাল? আমি আকার তাণ্ডবী চোখের দিকে তাকিয়ে দাঁত চেপে বলি, হ্যাঁ ফাইনাল। রেজওয়ান আমার কথায় আর কিছু বলেন না, চুপচাপ উঠে দাঁড়ান, তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকেন। আমি আর ওই দিকে ফিরে তাকাই না। নিজের লাগেজের চেন টা লাগিয়ে আলমারি থেকে বোরকা বের করি। তখনই কানের দরজা লাগানোর টাস করার শব্দ আসে হঠাৎ। এমন শব্দে অন্তর আত্মা কেঁপে ওঠে। আমার হঠাৎ এমন কি হলো? রেজওয়ান দরজা লক করছেন কেন? উনি আমার সাথে খারাপ কিছু করবেন না তো? না না, উনি কি করবেন? রেজওয়ান দরজা লক করে নুজার সামনে এসে দাঁড়িয়ে ফুস করে শ্বাস ফেলে বলে, নুজা মনি, সবার কাছে বাঘ আমিটাও তোমার কাছে বিড়াল হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা হতেই দিলে না। বাধ্য করলে আমায়। বাধ্য করলে খারাপ রূপে আসতে। আমি উনার এমন হিংস্র বলার কথা শুনে ভরকে যাই, কিন্তু ভয় না পেয়ে রেগে গিয়ে বলি, আরও নাটক করার বাকি রয়েছে। আরও নাটক করবেন? এত শখ নাটক করার? আমায় যেতে দিন, আমি চলে যাব, আমায় যেতে দিন। রেজওয়ান আমার কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে চারদিকে মাথা ঘুরিয়ে তাকান, তারপর আমার ন্যায় অসহায় চোখে তাকিয়ে বলেন, দয়া করে থেকে যাও, দয়া করো, আমায় একটু দয়া করো, আমার হয়ে থেকে যাও। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। উনার কথায় আমি তবদা খেয়ে যাই। এই লোক এই তো আমায় হুমকি দিচ্ছিল, এখন আবার অনুনয়। এ কেমন রূপ? আমি ধরা করে বলে উঠি, যে পুরুষের অন্য নারী প্রয়োজন হয়, তার কাছে কেন কি জন্য থাকবো আমি? রেজওয়ান এবার রাগে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে আমার পানে অগ্নিচক্ষে তাকান, তারপর পাশে থাকা চেয়ারে জোরে লাথি মেরে দাঁত চেপে বলেন, আমার অন্য নারী প্রয়োজন নেই, আমার শুধু তোমায় প্রয়োজন। কেন বুঝতে পারছো না? ওটা আমি ইচ্ছাকৃত করিনি। আমি জানি না কিভাবে এত বড় পাপ হয়ে গেল। উনার এই রাগ দেখে আমার মেজাজ আরো খারাপ হচ্ছে। নিজের দুষ্করের রাগ ঝাড়ছেন আমার উপর। এত বড় সাহস! ফস পেয়ে পেয়ে একেবারে ঘাড়ে চেপে বসেছেন। আমি চলে যাব, 10 মিনিটের মধ্যেই চলে যাব। আমি উনার দিকে না তাকিয়ে বরকা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াই। কিন্তু এক কদম ফেলতেই দ্বিতীয় কদম ফেলতে পারি না। তার আগেই রেজওয়ান আমার ডান হাতের বাহু শক্ত কর একার চেপে নিজের দিকে ঘুরিয়ে নেন। দুই হাতের বাহু শক্ত করে চেপে ধরেন, নিজের সব রাগ জেরে নিচ্ছেন আমার ওপর। আমার হাতের ওপর এতটা নিকৃষ্ট হতে পারেন উনি? নিজের দুষ্করের রাগ করছেন, আবার সে রাগ আমার উপর ঝাড়ছেন। রে জওয়ান অগ্নিচক্ষে আমার দিকে তাকান। আমি কখনো আগে এই আগুন উনার নীলচে চোখে দেখিনি, এই প্রথম দেখছি। এতটা রাগ কেন করছেন? রেজওয়ান হুঙ্কার দিয়ে বলেন, তোমায় আমি যেতে দেব না। অসম্ভব, আমায় ছেড়ে যাওয়া তোমার জন্য। আমি উনার কথায় রাগে চিৎকার করে বলি, কেন দেবেন না? আমি যাব, আমি যাবি, থাকবো না আপনার সাথে। রেজওয়ান রাগে থরথর করে কাঁপতে থাকেন। রেজওয়ানের নাক মুখ সর্বমুখ লাল হয়ে যাচ্ছে।
যে মুখচন্দ্রখানা দেখলে আমার অন্তর শান্ত হয়ে যেত, সেই মুখচন্দ্রখানায় আজ তীব্র বিষাক্ত লাগছে। রেজওয়ান শক্ত গলায় বলেন, প্রয়োজন হলে জোর করব, কিন্তু আমি তোমায় হারাতে পারবো না সারজ। আমি উনার থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফটিয়ে উঠে বলি, আমার হাত ছাড়ুন, যেতে দিন আমায়, ছাড়ুন। রেজওয়ান জোরে জোরে শ্বাস নিয়ে আমায় ছেড়ে দেন। আমি ছাড়া পেয়ে বিছানায় ধপাস করে বসে পড়ি। হাতগুলো ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, মনে হচ্ছে হাড়গুলো মরমিয়ে ভেঙে গেছে। হ্রস্ব উকার্ব যন্ত্রণা হচ্ছে। রেজওয়ান আমায় ছেড়ে দিয়ে আলমারি থেকে আমার একটা ওড়না নিয়ে আমার দিকে এগিয়ে আসেন। আমি এটা দেখে উঠে দাঁড়িয়ে তবদা খেয়ে বলি, কি করছেন? রেজওয়ান নিজের ঠোঁটে হার্ট মেল্টিং স্মাইল এনে বলেন, যেটা করা উচিত। এ বলেই আমার দুই হাত চেপে ধরে ওড়না দিয়ে আমার হাত বেঁধে ফেলেন। আমার হুঁশ উড়ে গেছে। রেজওয়ান কি করছেন এসব আমার সাথে? এমন ব্যবহার! আমি নিজেকে ছাড়াতে চাই কিন্তু পারি না। রেজওয়ান টাইট করে আমার দুই হাত বেঁধে নেন। আমি এতে চিৎকার করে বলি, আম্মু, আম্মু, রোজা, তোমরা কোথায়? দেখো আমায়, আমায়। রেজওয়ান শয়তানি হাসি দিয়ে বলেন, তুমি ভালো করেই জানো, রুমের দরজা লক করলে বাইরের শব্দ যায় না। আকার অন্তর ধপ করে ওঠে। রেজওয়ান আমার সাথে কি করতে চান? আমি দৌড় দিতে চাই, কারণ এখানে থাকলে বিপদ। রেজওয়ান পিছন থেকে আমায় ধরে বিছানায় ফেলে দেন। তারপর আরেকটি ওড়না নিয়ে আমার দুই পা একসাথে বেঁধে দিয়ে আমায় ফ্লোরে বসিয়ে দেন, বিছানায় হেলান দিয়ে। আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, যাও এখন, যাও। কি হলো? যাবে না? আমি উনার এই বিশ্রী রূপ কখনোই কল্পনা করিনি। এতটা নোংরা রূপ। আমি উনার চোখে চোখ রেখে বলি, এতটা খারাপ, এতটা নোংরা আপনি? রেজওয়ান এটা শুনে আমার সামনে ধপাস করে বসে পড়েন আর জোরে জোরে শ্বাস ফেলে বলেন, আমি তো চাইনি তোমার সাথে এমন কিছু করতে। তুমি বাধ্য করেছ। তোমার এই একরোখা মনোভাব আমায় বাধ্য করেছে। আমি তোমায় বলে বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি বুঝনি, তাই তোমায় এভাবে আটকেছি। নুজা, আমি আবারও বলছি, আমার নারী বলতে শুধু তোমায় চাই। তাসনিমের সাথে কিচ্ছু নেই আমার, কিচ্ছু না। আমি উনার এই কথা শুনে দাঁত চেপে বলি, আমায় ছাড়ুন রেজওয়ান, আমার অসুবিধে হচ্ছে। আমায় এভাবে কেন বেঁধে রেখেছেন? রেজওয়ান আমার কথায় হাসতে হাসতে উঠে দাঁড়ান, তারপর বলেন, আমি ভালোর সাথে বড্ড ভালো, খারাপের সাথে প্রচণ্ড খারাপ। এ বলেই রেজওয়ান আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে চলে যান। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কি হচ্ছে, কি হলো? সব মাথার মগজ গুলিয়ে যাচ্ছে। আজ এই রাত কত বড় শখ খেলাম আমি। কখনোই নিজের নিয়তিকে দোষ দেই না, কি? কিন্তু আজ খুব বলতে ইচ্ছে করছে, কেন আমার সাথেই এমন হয়? যে পুরুষটাকে এত পছন্দ করি, তার সাথে এই পরনারীর ঘনিষ্ঠতা দেখতে হলো। যখন সব ছেড়ে চলে যাব তখনই তার এই বিশ্রী রূপ দেখতে হলো। আমার কি করা উচিত? আমি কাঁদবো, চিৎকার করব, কিন্তু তাতে তো রেজওয়ান ছেড়ে দেবেন না আমায়। আমার তো কান্না করা মানা। আমি যে এতিম, আমার যে কেউ নেই। নূর রুমেই আছে। রেজওয়ান চলে যেতেই ও আমার কাছে আসে, এসে লাফাতে থাকে। আমি বুঝতে পারি ও আমার মুখ ছুঁতে চাইছে। আমি একটু ঝুঁকে ওর সামনে নিজের মুখ নিয়ে যাই। ও নিজের তুলতুলে হাত পা দিয়ে আমার মুখ, চুল, কান ছুঁয়ে দেয়। কিছুক্ষণ চেয়ে থাকে, হয়তো ভাবছে আমি ওকে আদর করছি না কেন। কারণ ও ছুঁয়ে দিলেই আমি কোলে তুলে নিই, কিন্তু আজ আর তা সম্ভব নয়। আমি বিছানার পাশে হেলান দিয়ে বিধ্বস্ত নয়নে নূরের দিকে তাকিয়ে বলি, তোর আম্মিকে দেখ কিভাবে একজন অমানুষ বেঁধে রেখেছে। তুই যদি পারতিস, আমার বাঁধনটা খুলে দিতি। নূর আমার কোলে ধীরে ধীরে উঠে বসে। আমি মাথা নিচু করে ওর শরীরে নাক মুখ ঘেঁষে নিই। তুই একমাত্র আপন আমার, আর কেউ নেই আমার এখানে। রোজা আর আম্মু একবারও এসে দেখলো না আমি কি করছি, কেন দরজা লক। আমি নূরের শরীরে মুখ গুজে বসে আছি কিছু সময় ধরে। তখনই হঠাৎ রেজওয়ান আমার কোল থেকে ওকে নিয়ে নিতে নিতে বলেন, অনেক হয়েছে নূর বাবা, আম্মির সাথে থাকা, এখন একটু আব্বুকেও থাকতে দাও। উনার এই কথা কর্ণপাত হতেই গায়ের চামড়া সহযোগ বলে ওঠে, মনে হচ্ছে কেউ গরম লাভা ঢেলে দিচ্ছে শরীরে। এত বেশি রাগ হচ্ছে। আমি ধীরে ধীরে চোখ তুলে ওনার পানে ক্ষতরঞ্জিত নয়নে তাকাই। কালো হাফ ট্রাউজার আর সাদা টি শার্ট পরে আছেন উনি। এলোমেলো ভেজা চুল থেকে এক ফোঁটা পানি কপাল আর গাল বেয়ে পড়ছে। রেজওয়ানের এই মারাত্মক সুন্দর রূপ দেখে প্রতিবারই আমার অন্তর প্রশান্তিতে ভরে যেত, কিন্তু আজ রাগ হচ্ছে, ভীষণ ক্রোধ জন্ম নিচ্ছে। আমি চিৎকার করে বলে উঠি, ওকে নিয়ে যাচ্ছেন কেন? চুপচাপ ওকে রাখুন। রেজওয়ান আমার কথায় কান না দিয়ে ওকে লিভিং জোনে রেখে আসেন। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আবারও চিৎকার করে বলি, রেজওয়ান, ওকে আমার কাছে নিয়ে আসুন, নয়তো খবর আছে। আমি ছাড়া পেলে মেরে ফেলবো আপনাকে, স্রেফ মেরে ফেলবো। ছাড়ুন ওকে। রেজওয়ান আমার কথায় হেসে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, মৃত্যুর সামনে দাঁড়িয়েও তুমি সাপের মতো ফুসফুস করবে। আমি শিওর, আমার তরঙ্গিনী। আমায় ছেড়ে দিন রেজওয়ান, আমাকে যেতে দিন। ফাজলামি করবেন না। রেজওয়ান আমার কথায় কান দেন না, উল্টো আবার করিডোরের দরজা খুলে সেখানে যান। কিছু সময়ের পর অনেকগুলো আইস কিউব একটা মগে আর 4টে মিনি এয়ার কুলার নিয়ে আসেন। এই আইসক হ্রস্ব ইকার উগুলো করিডোরে রাখা ওয়াশিং মেশিনের পাশে মিনি ফ্রিজ থেকে হয়তো নিয়ে এসেছেন।
কিন্তু এগুলো কেন আনছেন? রেজওয়ান এগুলো নিয়ে আমার সামনে ফ্লোরে বসে পড়েন। রেজওয়ান পাগল হয়ে গেছেন নাকি? এগুলো কেন আনছেন? উনি আবার করিডোরের দিকে যান। কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে বেরিয়ে আসেন। আসার সময় রুমের লাইট বন্ধ করে ড্রিম লাইট অন করে দেন। আমার ভয় লাগতে শুরু করেছে। সত্যি বলতে এতক্ষণ একটুও ভয় পাইনি, কারণ আমার বিশ্বাস ছিল রেজো আমার সাথে অসম্মানের কিছু কখনোই করবেন না। কিন্তু এখন মনে হচ্ছে আমার বিশ্বাসের ভার কমে আসছে। উনি কিছু করবেন না তো? লাইট কেন অফ করলেন? আমার ভেতর ধুকপুক করছে বারবার। এই ভয়টা কেবল একজন মেয়েই বুঝতে পারবে। এই ভয় যে ইজ্জতের ভয়। যারা এমন পরিস্থিতিতে পড়েছেন তারাই জানেন এই অনুভূতির তীব্রতা কেমন। হাত পা কাঁপছে আমার, গলা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রেজওয়ান আমার সামনে বক্সটা নিয়ে এসে রাখেন, তারপর আমার দিকে কিয়ে মুচকি হেসে বলেন। আমি তাণ্ডবী গলায় চিৎকার করে বলি, পাগল হয়ে গেছেন আপনি? উনি কিছু বলেন না, চুপচাপ নিজের মতো কাজ করতে থাকেন। উনি একটা একটা করে ঢাকনা খুলতে শুরু করেন মিনি এয়ার কুলারগুলোর। তারপর হসন্ত রিচ থেকে এনে রাখা বরফের মগ থেকে বরফের টুকরোগুলো কুলারের চেম্বারে ঢুকিয়ে দিতে থাকেন নিখুঁত নিস্তব্ধতায়, হিসেব করে বলতে গেলে। আমি তবদা খেয়ে বসে শুধু দেখছি চেয়ে। আর কিছু করার নেই, কিছু বলারও নেই। প্রথম কুলারে বরফ দেওয়ার পর রেজওয়ান একটা ছোট বোতল বের করেন বক্স থেকে, আর তা হলো ল্যাভেন্ডার পারফিউম। উনি খুব যত্ন করে কয়েক ফোঁটা পারফিউম বরফের ওপর ঢালেন। ঢালার সঙ্গে সঙ্গে রুম ভরে ওঠে এক ধরনের স্নিগ্ধ পনভেজা ঘ্রাণে। আমার চোখ বন্ধ হয়ে এলো অজান্তেই। এই ঘ্রাণ এত সুন্দর কেন? উনি এমন কেন করছেন? ভয় আরো বেশি জেঁকে ধরছে আমায় এসব কাণ্ডে। রেজওয়ান কুলারটা এক সাইডে রেখে চোখ তুলে নুজার দিকে তাকায়, তারপর মুচকি হেসে দ্বিতীয় কুলার। এবার বরফের সাথে মেশাল পিপারমিন্ট অয়েল। ঠান্ডা সজীব একটা গন্ধ মুহূর্তেই নুজা আর রেজওয়ানের নাকের সামনে এসে বাজে দেয়। তৃতীয় কুলারে বরফ দিয়ে রেজওয়ান একটা ভ্যানিলা আর গোলাপ মিশ্রিত পারফিউম দিল। একটু কিশোরী ঘ্রাণ, নরম আর মায়াবী। শেষ কুলারে রেজওয়ান দেয় একটুখানি অন্যরকম উডি, অ্যাম্বার আর চামড়ার গন্ধে মেশানো এক ধরনের পুরুষালী শক্ত ঘ্রাণের উৎস। আমি শুধু এক দৃষ্টিতে চেয়ে রেজওয়ানের লামি দেখছি, লোকটি পাগল হয়ে গেলেন না তো আবার? এখন আমার মনে শুধু এই প্রশ্নই উকিঝুঁকি মারছে। রেজওয়ান আমার দিকে একটু এগিয়ে এসে বসেন, তারপর আমাদের মধ্যে দুই সাইডে চারটা কুলার রেখে দেন। ডান দিকে দুটি আর বাম দিকে দুটি। তারপর বক্স থেকে কিছু লাল গোলাপ আর কাঠগোলাপের পাপড়ি কুলারগুলোর সামনে রাখেন। এই রেজওয়ান করতে চাচ্ছেনটা কি? এতক্ষণ রাগে শরীর জ্বলে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে বিস্ময়ে মাথা নষ্ট হয়ে আসছে। রেজওয়া নমুখ তুলে আমার দিকে তৃপ্ত নয়নে কিছু মুহূর্ত চেয়ে রন। আমি উনার তাকানো দেখে দাহক গলায় বলি, আমার দিকে তাকাবেন না, একদম তাকাবেন না। আমার কথা শুনে রেজওয়ান শুধু হাসেন। উনার এই হার্ট মেল্টিং হাসিতে আমি প্রতিবারই ঘায়েল হয়ে যেতাম। কিন্তু আজ ভয় করছে, খুব ভয় করছে। রেজওয়ান হেসে একটা একটা করে কুলারগুলো চালু করে দেন। কুলারগুলো চালু করতেই চারদিকে ধেয়ে ওঠে ঘ্রাণযুক্ত ঠান্ডা ধোয়ার বাতাস। অসম্ভব সুন্দর ঘ্রাণ। এর মধ্যে এই কুলার অন করায় রঙবেরঙের লাইট জ্বলছে। নিচে থাকা ফুলের পাপড়িগুলো নিচ থেকে উপরে দুলে উঠছে, আবার পড়ছে, তো আবার উঠছে। আমি শিহরিত দৃষ্টিতে তাকিয়ে থাকি এসবের দিকে। অন্ধকার রুমের মধ্যে এমন একটা দৃশ্য অসম্ভব সুন্দর লাগছে। আমার জীবন দেখা শ্রেষ্ঠ দৃশ্য এই দৃশ্য। এত সুন্দর কিছু ক্রিয়েট করবেন রেজওয়ান, আমি কল্পনাতেও ভাবিনি। আমার চাওয়া দেখে রেজওয়ান আমার ন্যায় আগের মতো অতল নয়নে চেয়ে বলেন, পছন্দ হয়েছে? মেয়ে উনার কথায় উনার দিকে তাকায়। নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে প্রকাণ্ড কণ্ঠে বলি, না হয়নি। এগুলো কেন করছেন? রেজওয়ান কেন আটকে রেখেছেন আমায়? রেজওয়ান আমার কথায় রক্ত শ্বাস ফেলে আমার ন্যায় প্রাণবন্ত চোখে চেয়ে মৃদুস্তব্ধ স্বরে বলেন, আমি তো আটকে রাখতে চাইনি। আমি তো তোমায় যত্নে নিজের রানী বানিয়ে রাখতে চেয়েছিলাম। কই, তুমি তো চাওনি। তাই আমি এই পথ বেছে নিয়েছি। রেজওয়ানের কথায় আমি কি উত্তর দেব বুঝতে পারছো? হ্রস্বই কারনা, নিজের দোষটা কাটাতে এভাবে আটকে রাখছেন। আমি রেজওয়ানকে বুঝিয়ে বলার জন্য শান্ত গলায় উনাকে বলি, রেজওয়ান জোর করে কিচ্ছু হয় না। আমি চাই না আপনার সাথে থাকতে। আমার পছন্দ নয় আপনাকে। রেজওয়ান আমার কথার উত্তরে নিস্তব্ধ সুরে বলেন, তুমি থাকতে চাও আমার সাথে। আমি জানি তুমি থাকতে চাও আমার সাথে। ভালোবাসো তুমি আমায়, ভালোবাসো, শুধু প্রকাশ করো না, এটাই সমস্যা। রেজওয়ানের কথা শুনে চেতনাহীন হয়ে পড়ি, বিস্মৃত বা কহরে রই আমি। এই লোক সত্য কথা সবসময় কিভাবে বলে দেন? আমি মুখে স্বীকার করব না, আর এখন তো করবই না। আমি কঠিন গলায় সাফসাফা বলে দেই, আমি ভালোবাসি না আপনাকে, বাসি না ভালো। রেজওয়ান আমার কথায় হেসে উঠে প্রাণসঞ্চারী প্রশান্ত গলায় বলেন, সত্যি ভালোবাসো না? যখন ভালোই বাসো না, তাহলে ওই নষ্ট মেয়ের সাথে আমায় দেখে রাগ করছো কেন? এত রাগ কেন? রাগ করে এত রাতে চলে যেতে চাচ্ছ কেন? বলো কেন? আমি উনার কথায় চুপ হয়ে যাই। উত্তর আটকে থাকে অন্তরে, কারণ এর উত্তর নেই। আমি কিছু সময়ের পর কিছু বলার জন্য মুখ খুলতে নেব, তখনই রেজওয়ান আমায় থামিয়ে দিয়ে বলেন,
হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। সত্য আমিও জানি, আর তুমিও জানো। আর ভালো করে মনে রেখো, আমি রেজওয়ান শেখ চরিত্রহীন নই। আমি নারীর প্রেম বলতে শুধু তোমায় জানি, শুধু তোমায়। আমি উনার কথায় গর্জন্ত সুরে বলে উঠি, রেজওয়ান, আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমার হাতের বাঁধন খুলে দিন। আমার আর ভালো লাগছে না। রেজওয়ান আমার কথায় নরম গলায় বলেন, চুপচাপ বসে থাকো, আমাকে নিজের নয়নের তৃষ্ণা মেটাতে দাও। রেজওয়ান নুজাকে চুপ করিয়ে মাথার ডান দিকে কাত করে প্রাণসঞ্চারী, মননশীল, মুগ্ধ নয়নে তাকিয়ে নুজার রাগে ফর্সা মুখখানা লাল টকটকে হয়ে আছে। নাক মুখ এতটাই লাল যে মনে হচ্ছে চুলেই লাল রক্ত গড়িয়ে পড়বে। মনে হচ্ছে কেউ জোর করে 1 ঘন্টা নুজাকে রোদে দাঁড় করিয়ে রেখেছে, আর সে কারণে এত লাল হয়ে আছে। কিন্তু প্রকৃত সত্য তো রেজওয়ানের উপর রেগে গিয়ে এই লালবর্ণের রূপ ধারণ করেছে নুজা। সাদা আর কালোর মধ্যে একটা 3 পিস পরা। নুজার লালচে কালো চুলগুলো খোপা করা, তবে কিছু কোঁকড়ানো কৃষ্ণরঙ্গ নুজার রেগে যাওয়া রক্তরঞ্জি। অপ্রলয় মুখ আর তপ্ত শ্বাসে ফুলে ওঠা অমিলান নাসিকায় এসে পড়ছে। অল্প আলোয় আর বেলকনি দিয়ে আসা চাঁদের স্পষ্ট আলোয় নুজাকে চাঁদরূপা মৃগদেহা লাগছে। চারদিকে ঠান্ডা বাতাস আর কুলারের ধোঁয়ায় নুজার এই সৌন্দর্য ফুটে উঠেছে ধোঁয়াশারানির মতো। রেজওয়ান নুজার চোখের ন্যায় তাকায়। রেজওয়ানের অন্তর ধরাম করে ওঠে। নুজার এই তাম্রচক্ষে আজ তরঙ্গের মতো রাগ উপচে পড়ছে। নুজার চোখে এখন ক্রোধান্বিত অগ্নিগর্ভ চাহনি, ফুসতে থাকা শুষ্ক কণ্ঠপথ, সব মিলিয়ে আজ নুজার এই রাগান্বিত রূপ দেখে রেজওয়ানের নুজাকে বেশ কিছু উপাধি এঁটে দিতে ইচ্ছে হচ্ছে। কখনো মনে হচ্ছে রাতকন্যা বলতে, কখনো ইচ্ছে হচ্ছে চন্দ্র অলিন্দা বলতে, আবার কখনো মন বলছে রক্ততুষার বল এ কার নিতে। আবারও ইচ্ছে হচ্ছে বিষণ্ণার রূপসীও বলতে, আবার বিষবর্ণার দিগম্বনাও বলতে। উপাধি দিতে গেলে উপাধির তালিকাও হেরে যাবে এই রূপ মার জালে। রেজওয়ান আমার দিকে কিছু সময় তাকিয়ে ধীরে ধীরে নিজের বুকে হাত চেপে ধরে আবারও আমার ন্যায় অপলক চোখে আলতো হেসে তাকিয়ে রণ। চারদিকে কুলারের ঠান্ডা ধোঁয়াযুক্ত বাতাস, কুলারের ভেতর ঢালা পারফিউমের গন্ধে মমৌ করছে পুরো রুম। এর মধ্যে ফুলের পাপড়িগুলোও দুলছে, উঠছে। তারই সমাহারেরও এক আর জওয়ান আমার ন্যায় মরণ চোখে চেয়ে আছেন। মরে যাবে কবে এই লোক আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে। আমি রেজওয়ানের এই জঘন্য রূপ কখনো আশা করিনি। এত খারাপ রেজওয়ান। আমি চোখ মুখ কুঁচকে বসে থাকি। রেজওয়ান কিছু মুহূর্ত সন্নস্তব্ধ থেকে বলে ওঠেন, তোমায় যত্নে আগলে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি বাধ্য করলে এমন করতে। আমি চাইনি, সত্যি চাইনি এমন কিছু করতে। মাফ করে দাও আমায়। আমি উনার কথায় কিছু বলি না, চুপচাপ বসে রই। রেজওয়ান মার থেকে কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, সবার কাছে বাঘ হলে তোমার কাছে বিড়াল রূপে থাকার ইচ্ছে ছিল, কিন্তু তুমি থাকতে দিলে কই। উনার এই কথা শুনে আমি মাথা কাত করে তীব্র নিষ্ঠুর নয়নে উনার ন্যায় তাকিয়ে বলি, আপনার নাটক বন্ধ করুন। আপনার আসল রূপ সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। রেজওয়ান, আপনি একজন খারাপ মানুষ, খুব খারাপ। এমন খারাপ যার কোনো তুলনা হয় না, সেই খারাপ আপনি। আপনি খারাপের খারাপ। রেজওয়ান আমার কথা শুনে হেসে ওঠেন। তারপর নিজের মুখ কিছুটা আমার দিকে এগিয়ে এনে অতি মৃদু গলায় উত্তর দেন, তোমায় নিজের করে পেতে খারাপের বদলে নিকৃষ্ট হতে রাজি, প্রিয় তরঙ্গিনী। আমায় এসব ফালতু নামে ডাকবে না। আমি আপনার তরঙ্গিনী নই, তুমি আমার তরঙ্গিনী, আমার প্রিয় তরঙ্গিনী। এ বলেই রেজওয়ান নড়েচড়ে আমার দিকে একটু এগিয়ে আসেন। উনাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আমি প্রতিরোধ করার কিছু পাই না। তাই কি আর করা, একদাল থুতু উনার মুখে ছুঁড়ে মারি। এটা করার ইচ্ছে ছিল না আমার, কিন্তু উনি এতই যোগ্য। আমি থুতু মারতেই উনি থেমে যান। মুখ অন্য দিকে করে কিছু সময় স্থবির হয়ে বসে থাকেন। উনি থুতু মাখা মুখ নিয়ে আমার দিকে তাকান। রাগের দৌড়ে তো এত বড় পাপ করে ফেললাম, না জানি এখন কি হবে। আচ্ছা, করলে করুক, যা ইচ্ছে করুক। আচ্ছা, উনি আমায় যদি মারেন এখন, তাহলে কি হবে? উনার হাতের থাপ্পড় খেলে আমার দাঁত থাকবে সবগুলো, না পড়ে যাবে কোনটা? রেজওয়ান আমার দিকে কিছু সময় মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে প্রাণবন্ত হেসে ওঠেন। তুমি সত্যিই মারাত্মক এক আদম। এর বলে আমার একদম কাছে চলে আসেন। আমি ভয়ে পেয়ে বিমরতি খেয়ে গেছি, না জানি কি করেন। রেজওয়ান আমার ওড়না নিয়ে নিজের মুখ মুছে নেন। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে আমার কোলে মাথা রেখে শটান হয়ে শুয়ে পড়েন। এতে আমি নড়েচড়ে ছটফটিয়ে উঠে বিচ্ছিন্ন চিৎকার করে বলি, রেজওয়ান, আমার কোল থেকে সরুন, নয়তো লাথি মেরে ফেলে দেব। উনি এটা শুনে হেসে চোখ বুজে নিতে নিতে বলেন, পা বাঁধা তোমার, আবারও থুতু মুখে মারব। মারো, সমস্যা নেই। রেজওয়ানের এই বাচ্চামি, আজ পাগলামি আর ভালো লাগছে না আমার। এই কিছু সময় ধরে নরকের মধ্যে মনে হচ্ছে আছি। এ কেমন যন্ত্রণা। আমার জীবনটা কখনোই হয়তো ঠিক হবে না। আমি মাথা নিচু করে রেজওয়ানের দিকে জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অস্থির কণ্ঠে বলি, রেজওয়ান, উঠুন, দয়া করে উঠুন। আমার শরীরের লোমগুলো কাঁপছে। রেজওয়ান, আমার কেমন লাগছে। আপনি এতটা কাছে আসবেন, আমার আসা উচিত নয়। সরুন, দূরে সরুন। আপনি আমার এত কাছে কেন আসছেন? নিজের জোর কাটাতে চাইছেন?
রেজওয়ান আমার কথায় চোখ খোলেন। নারী নিজের নীলচে চোখ দিয়ে প্রণয়বতে নিমজ্জিত দৃষ্টিতে আমার মুখপানে তাকিয়ে ম্লানস্বরে বলেন, ভয় পেও না, তোমার সম্মানে আমি কখনোই আঘাত করব না। তোমার সম্মান মানেই তো আমার সম্মান। ভরসা রেখো, তোমার অনিচ্ছায় তোমার শরীরে একখানা লোমও আমি স্পর্শ করব না। উনার এই কথা শুনে আমি অচঞ্চল হয়ে বসে থাকি। আমার কোলে জোর করে মাথা রেখে আমায় এভাবে আশ্বাস দিচ্ছেন। বাহ, এ কেমন মানুষ! তাসনিমের ঘটনাটা মনে হচ্ছে বারংবার, তোর রাগ হচ্ছে না? রেজওয়ানের এই পাগলামি মাথা খারাপ করে দিচ্ছে আমার, সব বলিয়ে দিচ্ছে। মন চাচ্ছে রেজওয়ানকে উষ্টা মেরে নিজের থেকে সরিয়ে দিতে। সাহস বেশি বেড়ে গেছে। আমায় বেঁধে রাখেন, একবার শুধু বাঁধনটা খুলে দিক, তারপর বাঘ আর বিড়ালের রূপ আমি বের করব। আর ডায়লগ দেওয়াও। আমায় আটকে রেখে নিজেকে নায়ক ভাবছেন, কিন্তু আমি উনাকে ভাবছি না। কারণ এমন ফালতু থিমে অনেক গল্প আমি নিজেও লিখেছি, পড়েছি। উনার মনে হচ্ছে আমি সেই নায়িকা, অসহায় নায়িকা। উনার নায়কগিরি আমি ছুটিয়ে নিব, শুধু একটিবার ছাড়া পাই। বেশি বেড়ে গেছেন, বেশি। নিজে দোষ করবেন, আবার রাগ আমার উপর ঝাড়বেন, আমায় জোর করে বেঁধে রাখবেন, আমার কোলে মাথা রেখে ঘুমাবেন। বেশি বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত। কিছুই না ভালো